বসেছি দুজনে আপেল খাবো, এই যে আপেল। হ্যাঁ হ্যাঁ, এই যে দুজনে বসেছে, দুজনে আপেল খেতে বসেছে গো। আমি এরকমভাবে পুরো আপেলটাকে ছাড়িয়ে, দেখতেই পাচ্ছ খোসা নেই, খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা ফালি করে বাচ্চাদের দিই। বিশেষ করে লিও আমার তাও খেয়ে নেয়, বাট ডিমো হচ্ছে যে একদমই ওর গলার বিট মনে হয় ছোটো, ও একদমই খেতে পারে না। তো ওর জন্য যেটা করতে হয় আমাকে, সেটা অলওয়েজ ছোটো ছোটো করে একদম পাতলা করে, সেটা যে ফলই হোক, শশা হোক, কলা হোক, আপেল হোক, তরমুজ হোক, সব এই যে দেখতে পাচ্ছি, যে পাতলা থিকনেসটা দেখো কতটা পাতলা, এইরকম পাতলা করে করেই ডিমোকে খাওয়াতে হয়। লিওর আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমি কাটি তো একসাথেই কেটে নিই সরু করে। সোনা বাচ্চাগুলো আমার আপেল খাচ্ছে, তো আপেল ওদের জন্য ভালো, তবে আমি তো আর ডেলি দিই না, মাঝে মাঝে। তো আপেল তোমরা আরামসে দিতে পারো। রিমো ঠিক করে বসো, রিমো ঠিক করে বসো। তো তোমরা তরমুজ, শশা, কলা, অনেকেই আমায় জিজ্ঞেস করো বিকেলে কি দাও বাচ্চাদের, তো বিস্কুট তো দিতেই পারো। বিস্কুটের সাথে কিন্তু তোমরা এরকম ফলও দিতে পারো। হ্যাঁ, ফলও কিন্তু খুবই ভালো। আমি যেদিনকে ফল দিই সেদিন আমি আর বিস্কুট দিই না, কারণ সেদিন ওরা ফল খায়, সব একসাথে ইনটেক করানোটা ঠিক না। আর আমি এমনিতেই লিওর জন্য একটা প্রপার ডায়েটই মেনটেন করি, যেটা রিমো তো এমনিও খায় এখন কম, তো অ্যাডজাস্ট হয়ে যায়। তো লিওর আমার এখন ওয়েট হচ্ছে 36 কেজি, একটা সময় 42 হয়ে গেছিলো, বাট এখন দীর্ঘ 1 বছরও পুরো ডায়েটে থেকে, মানে সেই ডায়েটটা আমারই করা, যাই হোক হোয়াট এভার, বাট এখনও 36 কেজিতে এসে স্টিক করেছে, আর আমিও পুরো মেনটেন করি। চিকেন স্ট্রু, দই ভাত, এই তো গুড বয়ের মতো বুঝেছি। তারপরে ডিম ভাত, ডাল ভাতও দিই। ডালের জলটাই মেলে দিই, মুসুর ডালের জলটা, ডাল একদমই কম দেবে, বাট জলটা খুব উপকার ওদের জন্য, কারণ এক্সট্রা প্রোটিন হয়ে গেলে আবার মুশকিল। যেমন লিওরি ব্লাড টেস্টের সময় ডাক্তার মানে ল্যাব থেকে আমার ফোন করে বললো যে যেটা এলএফটি কেএফটি টেস্ট, ওইগুলো আরেকবার ব্লাড নিতে হবে, কারণ ওর শরীরে প্রোটিন অনেক আছে। এবার যদি এই প্রোটিনটা দেখে, দেখুন মাথা নিচু করে শুয়েছে, এই প্রোটিনটা মানে যতটা বেশি প্রোটিন আছে এর উপর যদি ব্লাড টেস্ট করি, তাহলে কিন্তু রিপোর্টটা ভুল এলে ডাক্তারবাবু তো সেই অনুযায়ী ওষুধের ডোজ দেবে, সেটা বেশি ওষুধের ডোজ হয়ে যেতে পারে। তো সেই জন্য টানা 2-2.5 দিন, 3 দিন, মানে 3 দিনের মাথায়, মানে 2.5 দিন মতো ও শুধু খেয়েছিল, মাংসের স্টকটা শুধু খেয়েছিল, কোনো কিছু দিইনি। আর সবজি ভাত দিয়েছে, মানে চিকেন একদমই দিই না, সবজি বলতে অনলি গাজর আর বিনস, আর চিকেনের স্টকটা দিয়ে ওর মোটামুটি টেস্টটা হলো। তো যদি ওগুলো একটু হাই আছে এলএফটি কেএফটি, তার জন্য তো মেডিসিন চলছে। আর লিওর যে ইউরিন ট্র্যাক ইনফেকশন হয়েছিল সেটা অনেকটাই ভালো হয়ে গেছে, কারণ এখন তো আর ব্লাড আসছে না, বাট ওটা তো ওইখানে চেক করার কোনো ওদের পজিশন নেই, বাট মেডিসিনের মধ্যেই লিও আছে। আর লিওর মুখে একটা ফ্লেশ গ্রোথ আছে, সেটার আগে থেকেই ট্রিটমেন্ট শুরু হয়েছিল, তো সেইটা একটুখানি এখন কনসার্ন আমরা। ডাক্তারবাবু তো বলেছে ওষুধ চলছে, ডাক্তারবাবু বলেছে যে এখন ওষুধ কন্টিনিউ করবেন, তারপরে যদি সেরকম বলছেন উনি অপারেট করবেন, বাট দেখা যাক। অপারেটটা করতে আমি চাই না, কারণ অপারেশনের যা হয় অনেক ধরনের সাইড এফেক্ট থাকে, বিশেষ করে এই ফ্লেশ গ্রোথ টাইপের যে অপারেশনগুলো, সেগুলোতে রিস্ক থেকেই যায়। যদিও ডাক্তারবাবু খুব কনফিডেন্টলি বলেছেন আমি ডক্টর সবুজ রায়কে আপাতত দেখাচ্ছি। আগে ডক্টর সৌনি খানকে দেখাচ্ছিলাম, তো সৌনি খান যে ওষুধগুলো দিয়েছে তার সাথে ডক্টর সবুজ রায় একটু অল্টারনেশন এডিশন করেছেন। তো কারণ কি ইউটিআই ইনফেকশনের সময় ওই সময় সৌনি ম্যাম অ্যাভেলেবল ছিলেন না, তো ডক্টর সবুজ রায় অনেক দিন ধরে লিওকে দেখছে, আর উনি অ্যাভেলেবল ছিলেন বলে ওনাকেই দেখিয়েছি। তো এখন বাকি ট্রিটমেন্টটা ওনার সাথেই আমি কন্টিনিউ করবো। না, এই যে রিমোর আবার খাওয়ার ইচ্ছা হয়ে গেল, আবার একটু পরে হয়তো খাবে, হাঁপিয়ে যায়। লিও আমার সোনা বাচ্চা, কুকুর কুকুর করে খায় না, ওই যে মাঝে মাঝে একটু করে খাবে। এই যে যত পাতলা ওকে দাও, দেখি তো, ওই বললাম না, ওর জন্য আমার একদম সমস্ত ফল এরকমভাবে পাতলা পাতলা করে কাটতে হয়। আমি সবই এরকম খোলা ছাড়া খাওয়াই, খোলা সমেত কিছু খাওয়াই না। তো এই গেল ব্যাপার। লিওর তো মন ভালো হচ্ছেই না, কারণ লিওর কিছুতেই এই লোমটা এখনও পাওয়া যায়নি, লিও খুব মুড অফ। তো আস্তে আস্তে যদিও সেটা কাটিয়ে উঠেছে, বাট স্টিল আমারও খুব মন খারাপ যে পুজোর সময় বাচ্চাটা এরকম লোম নেই পেটের কাছে অতটা ইউএসজির জন্য। তো হোপফুলি গজিয়ে যাবে, কারণ ওরা যখন ট্রিম করছিল ওরা তো বললো যে 2-3 মাসে গজিয়ে যায়, তো এখন সবে 1 মাসও হয়নি, তো সেটাও একটা ব্যাপার, বাট কিছু করার নেই। আমার বাচ্চাগুলোকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। লিওর জানি না অপারেশন করতে হবে কিনা, অপারেশন না করতে হলেই ভালো। মুখের ভেতরে একটা ফ্লেশ গ্রোথ যেটা হয়েছে, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে কিছুদিন ওর ওষুধগুলো বন্ধ ছিল, যে ইউটিআই এর জন্য আলাদা মেডিসিন চলছিল, তার জন্য প্রবলেমটা হচ্ছে যে একটু বেড়ে গেছে ফ্লেশ গ্রোথটা। আর ফ্লেশ গ্রোথ বেড়ে গেলে ওষুধে যদি না কমে, তাহলে অপারেশন ছাড়া আর কোনো অপশান থাকে না। এখন আমি হাত টিপবো কী করে বাবা, এখন তো দাদা খাচ্ছে, তুমি একটু খেয়ে নাও তারপরে হাত টিপে দেবো। তো সেটা নিয়ে একটু চিন্তা। যাই হোক, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। আর যেটা বলার, যে রাস্তা বাচ্চাগুলোর জন্য একটুখানি তোমরা সহমর্মী হও, যারা অন্তত রান্না করে খাবার না দিতে পারো, প্যাকেট ফুডও পাওয়া যায়, ডগ ফুড, সেগুলোও যদি বাচ্চাগুলোকে একটু দাও, অন্তত বিস্কুটও যদি 10 টাকার মারি বিস্কুট কিনে দাও, তো সেগুলো অন্তত ওরা খেয়ে ওরা বাঁচতে পারে।
তো আমি যতটুকু পারি চেষ্টা করি, এখন যেহেতু প্রতীক নেই, আমার হাজব্যান্ড নেই, আমি তাই জন্য মাস ফিডিংটা করতে পারছি না, কারণ অবশ্যই একজনে হবে না, রান্নাবান্না করে আমি রেডি তো করে নেবো, বাট একজন আমার সাথে লাগবে, যেরকম প্রতীক আমার সাথে যেত স্কুটি করে করে, আর আমি ওদের নেবে নেবে খেতে দিতাম। তো সেইটা একটুখানি চিন্তার বিষয়, দেখা যাক, আমি কিছু তো একটা ব্যবস্থা করবো, লোককে দিয়ে হলো খাওয়ানোর একদিন অন্তত ইচ্ছা আছে, অনেক দিন খাওয়াইনি বাচ্চাগুলোকে রান্না করে মাংস ভাত, তো সেটা ইচ্ছে আছে, কিন্তু বুঝতেই পারছো মানে দেখা যায় গাড়ি করে লোক দিয়ে খাওয়াতে যা খরচা পড়ে সেখানে মানে অনেক বেশি খরচা হয়ে যায়, সেই টাকায় হয়তো আমি বাচ্চাদেরকে অনেক বেশি বাচ্চাদের খাওয়াতে পারি। এই কথা ভেবেই এতদিন যা খাইয়ে এসেছি, আমি রান্না করেছি, প্রতি কিনে এনে দিয়েছে, বাজার হাট দুজনে মিলে করেছি, তারপর দুজনে মিলে ফিট করাতে গেছি। আমাদের এই কেষ্টপুর এরিয়া সব জায়গা মিলিয়ে এপার ওপার, খালপাড়ের এপার ওপার, সাথে আমাদের অফিস মানে ইকো স্পেস, তার সাথে হচ্ছে আমরা অনেকটা দূর চিত্রকূট হাইটসের আগে অবধি চলে যাই, মানে ইকো স্পেস, ইউনিটেক, এইসব জায়গাগুলো যতটা পারি যেখানে যেখানে বাচ্চাদের দেখতে পাই। তো এটা আমারও একটা মন খারাপের কারণ যে আমি বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না। আর এদিককার বাচ্চাগুলোকে এদের ওই বাজার এরিয়া, যেহেতু বাজারের লোকজনরা খেতে তো দেয় অল্প স্বল্প মাংসের টুকরো, যাবো আবার খাবি না, খাচ্ছিস তো তাহলে উঠে বসে খা, তো দেয়, কিন্তু প্রপার যে ভাত বা প্রপার সেই ধরনের খাবার খুব একটা পায় না। তো যাই হোক, আমি আর কি বলবো, সবার উদ্দেশ্যেই বলা যে যেমনভাবে পারো বাচ্চাগুলোকে রক্ষে করো, কারণ একটা নোংরা খেলাও চলছে, শুধু যে রাজনৈতিক কারণ তাই নয়, রাইট বাঁধিয়ে দিতে চাইছে অ্যানিমেল লাভার্স, অ্যানিমেল হেটার্স, এই দুটো গ্রুপ বানিয়ে, যেটা একদমই কাম্য নয়। অ্যানিমেল হেটার্স বলে কিছু হওয়া উচিতই নয়, বিকজ তোমরা তাদেরকে জন্মও দাওনি, আর তোমরা তাদের জন্য এমন কিছু করছো না, কিন্তু তোমরা তাদের মারছো, ধরছো, ঘেন্না করছো, মিথ্যা অপবাদ দিচ্ছ, অত্যাচার করছো। তো কিন্তু যাই হোক, রাজনৈতিক কারণে তারাই বাধাগুলো সৃষ্টি করছে, ঝামেলাগুলো তৈরি করছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের একসাথে থাকতে হবে, এবং ইকোসিস্টেমের জন্য প্রতিটা প্রাণী জরুরি। আর কি বলবো, বাকি পড়ে রইল বাচ্চাদের শেল্টারে পাঠানোর কথা। শেল্টার অ্যাকচুয়ালি কিছু নয়, ওগুলো ভাঁওতা, ওগুলো আইওয়াশ, আর ওই শেল্টারের নামে কিন্তু মিথ ট্রেডিং করা হচ্ছে। তো ব্যাপারটা ভেবে দেখো, কুকুর ইম্পোর্ট করা হচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে, আমাদের দেশ থেকে বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কি তোমরা চাও? যারা অ্যানিমেল হয়তো পছন্দ করো না, এড়িয়ে চলো, তারাও কি অমানবিক কাজগুলো হোক সেগুলো চাও? নিশ্চয়ই নয়। তো সেগুলো ভেবে দেখো, যেখানে দেখতে পাচ্ছ গাড়ি তুলতে আসছে, অনেক সময় হতেই পারে যে প্রপার স্টেরিলাইজেশনের জন্যই তুলতে আসছে বা ট্রিটমেন্টের জন্য, কিন্তু তাদের কাছে অবশ্যই কাগজপত্র থাকতে হবে। এরকম গাড়ি কোথাও দেখতে পেলে প্লিজ জানাও, আমাকে অলওয়েজ ইনবক্সে পাবে। আর যদি তোমরা না জানাতে পারো, নিজেরা একটুখানি প্রোটেস্ট করো, বা কাগজ দেখতে চাও যে হ্যাঁ আপনি যদি সত্যি সরকারি কাজ করতে আসছেন বাচ্চাগুলো স্টেরিলাইজেশন বা ট্রিটমেন্টের জন্য, তাহলে আপনার কাছে কাগজ থাকবে। এই অ্যাওয়ারনেসগুলো খুব জরুরি। চলো, আজকের জন্য ভিডিওটা আর বড় করছি না, এখানেই স্টপ করলাম, ওদের বাটিও শেষ হয়ে গেছে, আবার পরে একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।